নমস্কার, এভি মল্ডে তোমাদের সবাইকে স্বাগত। আজকের এসএলএসটি পরীক্ষার্থী বাংলা বিষয়ের পরীক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি। রবীন্দ্রনাথ ঠাকুরের সমস্ত উপন্যাস তোমরা স্বাভাবিকভাবে যেগুলো পড়ছো এই উপন্যাসগুলো পরপর পড়ে যাচ্ছ, বিভিন্নভাবে পড়ছো এই উপন্যাসগুলো, কিন্তু মনে রাখার জন্য তোমাদের যেভাবে পড়লে সিরিয়ালি পরপর সাজিয়ে, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের প্রকাশিত অপ্রকাশিত সমস্ত উপন্যাস, যেমন আমি ধরে নিই বউ ঠাকুরানীর হাট। এই বউ ঠাকুরানীর হাট উপন্যাস কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল, এই উপন্যাসের মূল বক্তব্য বিষয় কি এবং কোন কোন মূল চরিত্র আছে, এইভাবে কিন্তু সমস্ত ভিডিওটা তৈরি করা হয়েছে। এই এক ভিডিওতে রবীন্দ্রনাথ ঠাকুরের সমগ্র উপন্যাস সাল তারিখ সহ পরপর সাজানো হয়েছে, অর্থাৎ প্রকাশকাল অনুযায়ী সাজানো হয়েছে। প্রত্যেকটি উপন্যাসের মূল চরিত্র কোনগুলো এবং সেই সঙ্গে এই উপন্যাসের মূল বক্তব্য বিষয় কি, এইভাবে সাজানো হয়েছে এবং তার অপ্রকাশিত উপন্যাস একটা ভিডিওতে কমপ্লিট করে দেওয়া হয়েছে। এই পুরো ভিডিওটি যারা কম্পিটিটিভ এক্সাম দেয়, যা তাদের জন্য, এসএলএসটি পরীক্ষার্থী তাদের জন্য, বিসিএস পরীক্ষার্থী তাদের জন্য, সবার জন্য কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট ভিডিও হতে চলেছে। পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। তো তোমরা দেখছো এই যে পিডিএফ ফাইলটি, এই পিডিএফ ফাইলের মধ্যে সমস্ত বিষয়টি আছে। তোমাদের আমি সমস্ত বিষয়গুলো স্ক্রিনে দেখাচ্ছি, মনোযোগ সহকারে দেখতে থাকো। তো প্রথমেই তোমরা দেখছো এখানে যে রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাসসমূহ, সাল, চরিত্র এবং সারসংক্ষেপ, অর্থাৎ এই যে উপন্যাস, সমস্ত উপন্যাসগুলো পরপর সাল তারিখ সহ সাজানো হয়েছে, অর্থাৎ সাল তারিখগুলো থাকবে এবং সেই সঙ্গে চরিত্রগুলো, অর্থাৎ এই উপন্যাসের মূল চরিত্র কোনগুলো সেটাও থাকছে এবং সেই সঙ্গে সারসংক্ষেপ, অর্থাৎ সংক্ষেপে এই উপন্যাসের মূল বক্তব্য বিষয় কিন্তু এখানে তুলে ধরা হয়েছে, সে বিষয়টাও থাকছে। এডিটেড বাই এভিএম ওয়ার্ল্ড। প্রথম উপন্যাস আমরা দেখছি, স্ক্রিনে তোমরা দেখছো বউ ঠাকুরানীর হাট। এটি প্রকাশিত হয়েছিল 1883 খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে? 1883 খ্রিস্টাব্দে। প্রধান চরিত্রগুলো স্ক্রিনে তোমরা দেখছো, প্রতাপাদিত্য, বিভা, বসন্ত রায় এবং যে মূল বিষয়বস্তুটা এখানে দেওয়া আছে। এটি রবীন্দ্রনাথের প্রথম সার্থক উপন্যাস। ঐতিহাসিক প্রেক্ষাপটে রচিত এই উপন্যাসে প্রতাপাদিত্যের স্বৈরাচারী মনোভাব ও তার বিরুদ্ধে বসন্ত রায়ের মানবিক আদর্শের দ্বন্দ্ব ফুটে উঠেছে। পরিবার ও রাষ্ট্রের সংকট ও মানবিক সম্পর্কের জটিলতা এই কাহিনীর মূল উপজীব্য। তো তারপরে আমরা চলে যাব পরের। তো প্রথম আমরা দেখলাম বউ ঠাকুরানীর হাট, 1883 খ্রিস্টাব্দে প্রকাশিত। পরবর্তীকালে আমরা দেখছি রাজর্ষি উপন্যাস। 2 নম্বর যে উপন্যাস, রাজর্ষি উপন্যাস, 1887 খ্রিস্টাব্দে এটি প্রকাশিত হয়েছিল। প্রধান চরিত্রগুলো তোমরা দেখছো স্ক্রিনে, গোবিন্দমাণিক্য, রঘুপতি, জয়সিং এবং সেই সঙ্গে এর বিষয়বস্তু। ত্রিপুরার রাজপরিবারের পটভূমিতে রচিত এই উপন্যাসে পশু বলির প্রথার বিরুদ্ধে গোবিন্দমাণিক্যের মানবিক প্রতিরোধের কাহিনী বর্ণিত হয়েছে। ধর্মীয় অন্ধবিশ্বাস ও মানবিকতার লড়াই এখানে প্রধান হয়ে উঠেছে। এটি একটি উচ্চমার্গীয় ঐতিহাসিক উপন্যাস, অর্থাৎ এই যে উপন্যাসের মূল বক্তব্য যখন তুলে ধরা হচ্ছে, তো তোমাদের এটি খুবই গুরুত্বপূর্ণ। এই কারণেই আমি বলবো খুব সুন্দরভাবে এটি সাজানো হয়েছে এইভাবে, যে রাজর্ষি উপন্যাস বা প্রত্যেকটি উপন্যাসের যে সাল তারিখ সেটা তো সাজানো হয়েছে, তার সঙ্গে প্রধান চরিত্রগুলো সংক্ষেপে তুলে ধরা হয়েছে। চরিত্রভিত্তিক অনেক প্রশ্ন এমসিকিউ যদি আসে, যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়, এবং সেই সঙ্গে মূল বিষয়বস্তুটাও তুলে ধরা হয়েছে। কী ধরনের উপন্যাস, মূল বিষয়বস্তু তোমাদের জানা থাকলে এটি কিন্তু তোমাদের অনেক সুবিধা হবে। পরের উপন্যাসে আমরা চলে যাব, চোখের বালি। খুবই বিখ্যাত একটি উপন্যাস, তোমরা সবাই জানো। এই চোখের বালি নিয়ে কিন্তু সিনেমাও তৈরি হয়েছে। 1903 খ্রিস্টাব্দে এটি প্রকাশিত হয়। প্রধান চরিত্র বিনোদিনী, মহেন্দ্র, আশালতা বিহারী এবং বিষয়বস্তু বাংলা সাহিত্যের প্রথম মনস্তাত্ত্বিক উপন্যাস হিসেবে এটি পরিচিত। এই যে বিষয়গুলো থাকছে সংক্ষেপে আলোচনার মধ্যে, এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। বাংলা সাহিত্যের প্রথম মনস্তাত্ত্বিক উপন্যাস হিসেবে কিন্তু এটি পরিচিত। বিধবা বিনোদিনীর প্রেম, আকাঙ্ক্ষা ও তার সঙ্গে মহেন্দ্র ও আশার জটিল সম্পর্কের টানাপোড়েন এই উপন্যাসের মূল ভিত্তি। সমাজ ও ব্যক্তিগত ইচ্ছার সংঘাত এখানে নিখুঁতভাবে চিত্রিত হয়েছে। পরের উপন্যাসে আমরা চলে যাব, নৌকাডুবি। এটিও একটি গুরুত্বপূর্ণ উপন্যাস, 4 নম্বর উপন্যাস, 1906 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছে। প্রধান চরিত্র রমেশ, হেমনলিনী এবং কমলা। পরে এর যে বিষয়বস্তু সেটাই আমরা দেখে নেব। বিষয়বস্তু তোমরা দেখছো নৌকাডুবি উপন্যাসের। নৌকাডুবির ফলে এই যে বিষয়বস্তু, নৌকাডুবির ফলে দুই দম্পতির সম্পর্কের অদলবদল ও ভুল পরিচয়ের কাহিনী নিয়ে এটি রচিত। সামাজিক রীতিনীতি ও ব্যক্তিগত আবেগের দোলাচলে চরিত্রগুলোর পরিণতির চিত্র এখানে দেখা যায়। এটি রবীন্দ্রনাথের সবচেয়ে জনপ্রিয় সামাজিক উপন্যাসগুলির অন্যতম। খুব সংক্ষেপে সাইনপসিস, বিষয়বস্তু সারসংক্ষেপ এখানে তুলে ধরা হয়েছে। মূল উপন্যাসের বিষয়বস্তু এবং সেই সঙ্গে গুরুত্বপূর্ণ যে তথ্য সেটিও কিন্তু এর মধ্যে ইনক্লুড করা হয়েছে। রবীন্দ্রনাথের সবচেয়ে জনপ্রিয় সামাজিক উপন্যাস,
তার মধ্যে একটি অন্যতম উপন্যাস হচ্ছে নৌকাডুবি। পরের যে উপন্যাসটি আছে গোড়ায় আমরা চলে যাব। গোড়া 1910 খ্রিস্টাব্দে এটি প্রকাশিত হয়েছে। 1910, এই যে তোমরা স্ক্রিনে দেখছো, 1910 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছে। প্রধান চরিত্র গোড়া, বিনয়, সুচরিতা এবং ললিতা। বিষয়বস্তু রবীন্দ্রনাথের শ্রেষ্ঠ উপন্যাস হিসেবে গণ্য। কোন উপন্যাস? রবীন্দ্রনাথের শ্রেষ্ঠ উপন্যাস হিসেবে কিন্তু এই উপন্যাসটি কে বলা হয় রবীন্দ্রনাথের শ্রেষ্ঠ উপন্যাস। এর বিষয়বস্তু কি? ভারতীয় জাতীয়তাবাদ, গোঁড়ামি ও ধর্মীয় পরিচিতির সংকট এখানে ফুটে উঠেছে। গোরা চরিত্রের মাধ্যমে তৎকালীন সমাজের হিন্দুত্ব ও উদারনৈতিক দৃষ্টিভঙ্গির দ্বন্দ্ব এবং শেষ পর্যন্ত সর্বজনীন মানবতার জয়গান এই উপন্যাসে কিন্তু গাওয়া হয়েছে। পরের উপন্যাসে চলে যাব। চতুরঙ্গ, প্রকাশকাল 1916 খ্রিস্টাব্দ। প্রধান চরিত্রগুলো শচীশ, শ্রীবিলাস, দামিনী এবং জ্যাঠামশাই। মূল বিষয়বস্তু দার্শনিক ও মনস্তাত্ত্বিক কাহিনীর সমন্বয়ে গঠিত এই উপন্যাসটি 4টি অধ্যায়ে বিভক্ত। আধ্যাত্মিকতা ও পার্থিব প্রেমের টানাপোড়েনে চরিত্রগুলোর আত্মজিজ্ঞাসা এখানে প্রধান। বিশেষ করে দামিনী চরিত্রটি বাংলা সাহিত্যে অবিস্মরণীয় বা চিরস্মরণীয় একটি চরিত্র বলা যায়। তাহলে এই দামিনী চরিত্রটি, যদি এরকম প্রশ্ন আসে, দামিনী চরিত্রটি কোন উপন্যাসের বিখ্যাত চরিত্র বা রবীন্দ্রনাথের কোন বিখ্যাত উপন্যাসের চরিত্র দামিনী? উত্তর হবে চতুরঙ্গ। এরকমভাবে কিন্তু ভাবতে হবে, এরকমভাবে প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু আছে। পরবর্তী উপন্যাসে আমরা চলে যাব ঘরে বাইরে। প্রকাশকাল হচ্ছে 1916 খ্রিস্টাব্দ। প্রধান চরিত্র নিখিলেশ, সন্দীপ, বিমলা। বিষয়বস্তু স্বদেশী আন্দোলনের প্রেক্ষাপটে রচিত। রবীন্দ্রনাথের স্বদেশী আন্দোলনের প্রেক্ষাপটে রচিত একটি উপন্যাসের নাম, এটা হচ্ছে ঘরে বাইরে। রবীন্দ্রনাথের স্বদেশী আন্দোলনের প্রেক্ষাপটে রচিত একটি উপন্যাস হচ্ছে ঘরে বাইরে। নিখিলেশের উদারতা, সন্দীপের উগ্র জাতীয়তাবাদ এবং বিমলার মানসিক দ্বন্দ্বের মাধ্যমে এই রাজনৈতিক ও ব্যক্তিগত সততার স্বরূপ অন্বেষণ করা হয়েছে। এটি রবীন্দ্রনাথের অন্যতম বিতর্কিত ও গুরুত্বপূর্ণ উপন্যাস। রবীন্দ্রনাথের একটি বিতর্কিত উপন্যাসের নাম কি? ঘরে বাইরে। বিতর্কিত উপন্যাস ঘরে বাইরে প্রকাশিত হয়েছিল 1916 খ্রিস্টাব্দে। ঘরে বাইরে প্রধান চরিত্র নিখিলেশ, সন্দীপ, বিমলা। পরের প্রশ্ন, পরের যে উপন্যাসটি আছে যোগাযোগ, স্ক্রিনে আমরা দেখছি 8 নম্বর উপন্যাস যোগাযোগ। 1929 খ্রিস্টাব্দে প্রকাশিত। যোগাযোগ কবে প্রকাশিত? 1929 খ্রিস্টাব্দে প্রকাশিত। যোগাযোগ 1929 খ্রিস্টাব্দে প্রকাশিত। প্রধান চরিত্রসমূহ কুমুদিনী, মধুসূদন বিপ্রদাস। বিষয়বস্তু দরিদ্র কিন্তু অভিজাত পরিবারের কন্যা কুমুদিনীর সাথে নব্য ধনী মধুসূদনের বিবাহিত জীবনের জটিলতা ও সংঘর্ষই এই জীবনের মূল উপজীব্য। নারী স্বাধীনতার আকাঙ্ক্ষা ও দাম্পত্য জীবনের সংকট এখানে তীক্ষ্ণভাবে ফুটে উঠেছে। বর্তমান সমাজ ব্যবস্থার সঙ্গে এই উপন্যাসটি কিন্তু ভীষণভাবে রিলেটেড। বর্তমান সমাজ ব্যবস্থার সঙ্গে, সামাজিক টানাপোড়েনের সঙ্গে এই যোগাযোগ 1929 খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথের যে বিখ্যাত উপন্যাস প্রকাশিত হয়েছিল তার সঙ্গে বর্তমান মানুষের যে সামাজিক জীবন তার একটা ভীষণ রিলেশন কিন্তু এখনও খুঁজে পাওয়া যায়। পরের যে উপন্যাসটি আছে শেষের কবিতা, প্রকাশকাল কত? 1929। শেষের কবিতা প্রকাশকাল 1929। প্রধান চরিত্র অমিত রায়, লাবণ্য। বিষয়বস্তু এটি আধুনিক প্রেমের উপন্যাস। রবীন্দ্রনাথের একটি আধুনিক প্রেমের উপন্যাসের নাম বলো, বা নাম যদি বলতে বলে বা প্রশ্ন পড়ে তাহলে সেক্ষেত্রে আমরা লিখব শেষের কবিতা। অমিত ও লাবণ্যের বুদ্ধিবৃত্তিকে প্রেম ও তাদের কথোপকথনের মাধ্যমে প্রেমের সংজ্ঞা নতুন রূপ পেয়েছে। গতানুগতিক প্রেমের রোমান্টিকতাকে ছাপিয়ে এখানে মননশীলতা ও ব্যক্তিত্বের মর্যাদা প্রাধান্য পেয়েছে। পরের যে উপন্যাসটি আছে মালঞ্চ, 10 নম্বর উপন্যাস মালঞ্চ 1934 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল। কোন উপন্যাস? মালঞ্চ প্রকাশিত হয়েছিল 1934 খ্রিস্টাব্দে। প্রধান চরিত্রসমূহ আদিত্য, নীরজা, সরলা। বিষয়বস্তু এটি দাম্পত্য সম্পর্কে তৃতীয় ব্যক্তির প্রবেশ ও তার ফলে সৃষ্ট মনস্তাত্ত্বিক জটিলতা এই উপন্যাসের উপজীব্য। অসুস্থ স্ত্রীর প্রতি স্বামীর দায়িত্ববোধ ও অন্য নারীর প্রতি আকর্ষণ এই দ্বান্দ্বিক অবস্থান এখানে অত্যন্ত সূক্ষ্মভাবে চিত্রিত হয়েছে। মালঞ্চ উপন্যাস কবে প্রকাশিত হয়? 1934 খ্রিস্টাব্দে। প্রধান চরিত্রসমূহ আদিত্য, নীরজা, সরলা। পরের উপন্যাসে আমরা চলে যাব 4 অধ্যায়। রবীন্দ্রনাথের 4 অধ্যায় যে উপন্যাস, 11 নম্বর উপন্যাস 1934। 4 অধ্যায় 1934। প্রধান চরিত্রসমূহ ইন্দ্রনাথ, এলা, অতীন্দ্র। বিষয়বস্তু বিপ্লবী আন্দোলনের প্রেক্ষাপটে রচিত এই উপন্যাসে বিপ্লবীদের আদর্শগত স্খলন ও ব্যক্তিগত প্রেমের ট্র্যাজেডি তুলে ধরা হয়েছে।
আন্দোলনের নামে কঠোর শৃঙ্খলা ও মানবিক সম্পর্কের বিসর্জন এখানে করুণ পরিণতি লাভ করেছে। তাহলে এই গেল রবীন্দ্রনাথের উপন্যাসসমূহ। এরপরে আমরা দেখব রবীন্দ্রনাথের অপ্রকাশিত উপন্যাস। রবীন্দ্রনাথের অপ্রকাশিত একটি উপন্যাস আছে, তার নাম হচ্ছে করুণা। অপ্রকাশিত অর্থাৎ রবীন্দ্রনাথ জীবিতকালে এটি কিন্তু প্রকাশিত হয়নি। রবীন্দ্রনাথ ঠাকুরের জীবদ্দশায় গ্রন্থকারে প্রকাশিত না হওয়া উপন্যাসের নাম হলো করুণা। এটি তাঁর রচিত 13টি পূর্ণাঙ্গ উপন্যাস তালিকায় অন্তর্ভুক্ত নয়, কারণ এটি অসমাপ্ত এবং অপরিণত রচনার অন্তর্ভুক্ত হিসেবে গণ্য করা হয়। এটির প্রকাশকাল কবে? এই যে করুণা উপন্যাস, এটি প্রকাশকাল আমরা দেখে নেব। প্রকাশকাল এটি 1877 থেকে 1878 খ্রিস্টাব্দে ভারতী পত্রিকায়, কোন পত্রিকায় করুণা প্রকাশিত হয়েছিল? ভারতী পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল। কোন সময় প্রকাশিত হয়েছিল? 1877 থেকে 1878 খ্রিস্টাব্দে ভারতী পত্রিকায় ধারাবাহিকভাবে এটি প্রকাশিত হয়েছিল। স্বীকৃতি অর্থাৎ এই উপন্যাস সম্পর্কে রবীন্দ্রনাথের যে মতামত, রবীন্দ্রনাথ নিজে একে উপন্যাসের পূর্ণ মর্যাদা দেননি, তাই তিনি তার জীবদ্দশায় এটি গ্রন্থাকারে প্রকাশ করেননি। তাহলে রবীন্দ্রনাথ তার নিজের কোন উপন্যাসকে স্বীকৃতি দেননি? করুণা নামক এই উপন্যাসকে। পরবর্তী প্রকাশ অর্থাৎ পরবর্তীকালে এটি কবে প্রকাশিত হয়েছিল? 1961 সালে পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক প্রকাশিত রবীন্দ্র রচনাবলীতে এটি গ্রন্থাকারে অন্তর্ভুক্ত হয়েছে। তো এই হলো রবীন্দ্রনাথের সম্পূর্ণ উপন্যাস এবং তার সাল, চরিত্র এবং সারসংক্ষেপ। ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা জানাবে। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করতে থাকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।